প্রিয় দর্শক মণ্ডলী, সাম্যের বাংলাদেশ পডকাস্ট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আজকে আমার সাথে উপস্থিত আছেন রুবায়েত সারোয়ার, ম্যানেজিং ডাইরেক্টর, ইনোভেশন কনসাল্টিং লিমিটেড। আপনারা জানেন যে আজকে ২১শে সেপ্টেম্বর একটি জনমত জরিপ পাবলিশ হয়েছে, যেটা পরিচালনা করেছে ইনোভেশন, এবং সেই জনমত জরিপে সারা দেশ থেকে প্রায় ১০,০০০-এর বেশি স্যাম্পল সাইজ নিয়ে বিভিন্ন জিনিসের উপরে প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে নির্বাচনের পরিবেশ, নির্বাচনের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্স, লোকজনের প্রত্যাশা এবং কিভাবে লোকজন আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনটাকে দেখতে চাচ্ছে, সে ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং সেটার উপর ভিত্তি করেই আ এই জরিপের একটি পর্ব আজকে আ ফরমালি প্রকাশ করা হয়েছে। আ আমি এই জরিপের মেথোডোলজি, এই জরিপের মেইন ফাইন্ডিং গুলো আ কিভাবে এসেছে সেই ব্যাপারে রুবায়েত সারোয়ারকে বলবো আমাদের কাছে উপস্থাপন করার জন্য। তারপরে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তরে আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে কোন প্রেক্ষাপটে বা কোনো একটা পার্টিকুলার আনসারের অ্যানালাইসিসটা কি হতে পারে। তো রুবায়েত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমার মনে হয় আপনি যদি একটু শুরু করেন যে এই জরিপের আ কারণ আমরা জানি যে জরিপটা আসলে এটা ৩য় পর্ব। আগের পর্বগুলোতে কিভাবে জরিপটা হয়েছিল এবং এবারে গতবারের থেকে এবারের ডিফারেন্সটা কি, সেটাও আপনি তুলে ধরতে পারেন। এই বছরের ফেব্রুয়ারি মাসে আমরা পিপল সিলেকশন পালস সার্ভেটা ডিজাইন করি, যেটা একটি আ এটাকে আমরা বলি হচ্ছে মার্জরি বা ফেস টু ফেস সার্ভেস। তো মার্জরি বা ফেস টু ফেস সার্ভেজে প্রাথমিকভাবে যেটা হয়, এবং এটা একেবারে হাউস হোল্ডে যে সরাসরি হাউস রোডে গিয়ে সরাসরি হয়। তো এটা একটা খুব এক্সটেনসিভ সার্ভে। তো আমাদের স্যাম্পল সাইজ ১০,০০০ থেকে ১০,৬৫০ এর মধ্যে। তো যেভাবে জিনিসটা আমরা ১ম প্রশ্ন হচ্ছে কিভাবে আমি স্যাম্পল সাইজটাতে আসলাম, তাই তো? এবং স্যাম্পল গুলাতে কারা আছে? তো একটা রোবাস্ট স্যাম্পল হচ্ছে যে আপনার মানি যেকোনো জায়গা থেকে যদি আপনি পিক করেন যে এই খিচুড়িটার মধ্যে আপনার সব ধরনের আপনার যে মানুষ থাকার কথা তাদেরকে আপনি খুঁজে পাবেন। সেটা হচ্ছে সবচাইতে রোবাস্ট ১। ২ নম্বর হচ্ছে তাদেরকে আপনি সেই অনুপাতে খুঁজে পাবেন যে অনুপাতে তাদের থাকার কথা। তো যতটুকু পর্যন্ত আমি যেতে পারবো অনুপাত ভিত্তিক ততটুকু আমি রিপ্রেজেন্টেটিভ হতে পারবো। এটা হচ্ছে মূল তাহলে তো সারা দেশ থেকেই এবং বিভিন্ন সেক্টর থেকে একদম, একদম। তো ৬৪ টা ডিস্ট্রিক্ট কভার হয়, ৮ টা ডিভিশন কভার হয়, ৫৩৬ টার মতো প্রাইমারি স্যাম্পলিং ইউনিট আমরা বলি। তো একটা প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হচ্ছে একটা মহল্লা বা ওয়ার্ড। তো ওই একটা মহল্লা বা ওয়ার্ড থেকে ২০ জনকে নমুনা করা হয়। তো এখন এই ৫৩৬ টা মহল্লা আপনার সিলেক্ট হয়েছে আপনার প্রায় ১.৫ লাখ এর মধ্য থেকে। তো এই ৫৩৬ টাতে আমরা কিভাবে আসলাম সেটা আপনার একটা randomization প্রক্রিয়ায় আসে। আমরা প্রথমত আপনার আমাদের স্ট্র্যাটিফিকেশন আছে। স্ট্র্যাটিফিকেশনটা যেভাবে হয় যে সেটা হচ্ছে যে প্রথমত ধরে নেন যে মেল, ফিমেল। তো আমরা ভোটিং পপুলেশন প্রপোর্শন অনুযায়ী মেল, ফিমেলের একটা স্ট্র্যাটিফিকেশন আছে। তারপরে হচ্ছে আপনার যে এইজ গ্রুপ আপনার যারা আপনার ১৮ থেকে ২৮, ২৮ থেকে ৪৫, ৪৪, ৪৫ থেকে ৬০, ৬০ থেকে ৭০, ৭১ থেকে ৮০, ৮০ প্লাস। তো এই যে আমার ভোটিং এজ পপুলেশনটা আছে তাদের যে প্রপোর্শন আমার স্যাম্পলে ঠিক সেই প্রপোর্শন রিপ্রেজেন্টেশন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ সেটাকেও আবার আমরা স্ট্র্যাটিফাই করেছি আপনার পপুলেশন প্রপোর্শন অনুযায়ী। সো বাই রিলিজিয়ন, বাই এজ গ্রুপ, বাই মেল ফিমেল গ্রুপ আপনার বাই এটা আপনার রিপ্রেজেন্টেটিভ। ওকে। চমৎকার। কেননা অনেকেরই হয়তো প্রশ্ন থাকে এরকম একটি যেকোনো ধরনের সার্ভেতেই যে কতটুকু আসলে আমাদের ১৮ কোটি মানুষের দেশে ১০,০০০ লোককে সার্ভে করে আসলে কি আমরা যে বুঝতে পারি কিনা যে বেশিরভাগ লোক আসলে কি মনে করছে। তো আপনি যেটা বললেন আসলে, এবং আমরাও এটা জানি যে বিদেশে যে সকল সার্ভে হয় খুব বড় সার্ভে কোম্পানি, রেপুটেড সার্ভে কোম্পানি যেই সার্ভেগুলো হয় সেখানেও কিন্তু আসলে স্যাম্পল সাইজটা আসলে এই স্যাম্পল সাইজটা যে কয়েক লাখ হতে হবে নট নেসেসারিলি। যদি স্যাম্পল সাইজটা সায়েন্টিফিক্যালি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, বাট কিভাবে চুজ করা হয়েছে দ্যাট ইজ মোর ইম্পোর্টেন্ট দেন দ্য স্যাম্পল এখানে সাইজ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে স্যাম্পল সাইজ ডিপেন্ড করে হচ্ছে আপনি
কতগুলো স্ট্রেটাতে আপনি রিপ্রেজেন্টেটিভ থাকতে চান। এখন আমি যে ভাগগুলা বললাম, আমি যদি মেল ফিমেল রিপ্রেজেন্টেশন না চাই, আমি যদি আপনার মানে রিপ্রেজেন্টেশন বলতে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট মেল ফিমেল রেজাল্ট দিব না বা এইজ গ্রুপ আমি দিব না। হ্যাঁ? বা রিলিজিয়ন আমি দিব না। আমি শুধু পপুলেশন এর উপরে রিপ্রেজেন্টেটিভ থাকতে চাই ওভারঅল এ। তাহলে আমরা যেটা জানি যে বাংলাদেশের ক্ষেত্রে ১২৫০ স্যাম্পল এটা হয়ে যায়। মানে কিন্তু এই ১২৫০ কিন্তু আপনি শুধুমাত্র আপনি তো কারওয়ান বাজার থেকে নিলে হবে না। ওইটা হচ্ছে চ্যালেঞ্জ। ছড়ায় ওই ১২৫০ আপনাকে এমনভাবে ড্র করতে হবে তখন যেটা সারা বাংলাদেশ থেকে ওই ১২৫০ randomly চুজ করতে হবে। রাইট? অ্যাবসোলিউট। আচ্ছা, তো এখন এখানে একটা মজার ব্যাপার ঘটে। সেটা হচ্ছে তা আমরা গতবারে আমরা ফেব্রুয়ারি সার্ভেতে আমরা যেটা দেখেছিলাম যে ১২৫০ থেকে ১৩৫০ স্যাম্পলিং এর পরে রেজাল্ট আর চেঞ্জ হয় নাই। তো লাস্ট বার আমরা সারা দেশে একই সাথে সার্ভে পরিচালনা করতে পেরেছিলাম। তো এইবার আমাদের কিছু আপনার লজিস্টিক্স চ্যালেঞ্জ হয়েছিল মাঠে। প্রচুর বাধা দিচ্ছিল অনেকেই। তো যেই কারণে ধরেন কিছু এলাকা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এরকম অনেকগুলো ডিস্ট্রিক্টে আমরা একই সাথে শুরু করতে পারিনি। তো ১ম ৫,০০০ প্রা ৪,৫০০ শেষ হওয়ার পরে এই ডিস্ট্রিক্টগুলা এন্ট্রি ঘটে। আমি সামনেই দেখাবো আপনাদেরকে ২৪ তারিখ আপনারা একটা অ্যানিমেশনে দেখতে পারবেন। খুব অদ্ভুতভাবে যখন আমার সমস্ত ডিস্ট্রিক্ট এন্ট্রি শেষ হলো, ৫,৫০০ এর পরে আর কোনো চেঞ্জ আর চেঞ্জ হয় নাই। তাহলে দ্যাট শোস যে মানে মানে একটা এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ভাষায় বলি যে আফটার লার্জ স্যাম্পল বিহেভিয়ার যে কতটুকুতে গেলেই সাফিসিয়েন্ট। সো ন্যাশনাল মানে এটা যদি ১০,০০০ এর জায়গায় যদি ১০,০০,০০০ ও হতো, ডাজন্ট ম্যাথ একই রকম থাকতো। আর এরপর আর কোনো চেঞ্জই আসবে না। বরঞ্চ ১০,০০০ এর পরে অ্যাকচুয়ালি নয়েজ ঢুকা শুরু করবে আপনার। অ্যাবসোলিউটলি। তো আমরা এখন আসলে সরাসরি সার্ভেতে চলে যাই। জি। বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। তো আমার মনে হয় আমরা কয়েকটা স্লাইড দেখে প্রতিটা স্লাইডেই আমরা আলোচনাটা করি। তো এইবারের সার্ভেতে আমরা আ ২ টো ভাগে ভাগ করে প্রকাশ করছি। কারণ there is a lot of data. তো এতগুলো তথ্য একসাথে হয়তো মানুষের পক্ষে হজম করা একটু ডিফিকাল্ট হবে। আ সো আমরা চাচ্ছি যে যাতে করে গুরুত্বগুলো মানুষজন ভালো করে বুঝে এবং আ এজন্য দুভাগে ভাগ করে আমরা পরিবেশনা করছি। তো আজকে আমরা যেটা রিলিজ করেছি সেটা হচ্ছে যে জনগণের নির্বাচনমুখিতা এবং নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা। তো আমরা ৬ টা টপিক মোটামুটি কভার করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সম্পর্কে মানুষ কতটা সন্তুষ্ট, আ তারা কি ভাবছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন কিনা? নির্বাচনের পরিবেশ কেমন হবে? সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিরকম এখন? আ নির্বাচনের সময় কি নিয়ে তারা কি ভাবছেন এবং আ নির্বাচন হলে তারা কি ভোট দেবেন কিনা? তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত উপস্থাপনা করেছি। আমি স্যাম্পলিংটা আগেই বলেছি। তো এটা একটা চুম্বক অংশ যে আমাদের সার্ভের যে মেইন ফাইন্ডিংস গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোটারদের মধ্যে খুব ব্যাপক উৎসাহ আছে। তারা নির্বাচনে ভোট দিতে চান। দীর্ঘদিন ধরে তারা নির্বাচনে ভোট দিতে পারছেন না। আমার মনে হয় যে এটার একটা রিফ্লেকশন এখানে আছে নাগরিকদের মধ্যে। আ কিন্তু এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনার প্রায় ৮৫% ৮৬% আপনার তারা ফেব্রুয়ারি মাসেই যে সরকার ঘোষিত সময়ে নির্বাচন চান। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের আ আপনার পারফরম্যান্স এর ব্যাপারে মোটামুটি একটা ভালো অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। যেটা আমার মনে হয় যে আ যে একটা অস্থির পিরিয়ড এর মধ্যে আমরা হয়তো গিয়েছি মনে হচ্ছে যে সেটা সেটল হচ্ছে মানুষের মধ্যে। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা তৈরি হচ্ছে এবং বেশিরভাগ মানুষই আপনার মনে করেন যে প্রায় ৭০% মানুষ মনে করছেন যে সরকার একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে এবং তারা নির্ভয়ে ৭৮% মনে করছে প্রায় ৭.৫% যে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু একটা বিষয় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে উদ্বেগ এখনো দেখছি ৫৬.৬% এখনো বলছেন যে চাঁদাবাজি বেড়েছে। কিন্তু কিছুক্ষণ আগে একজন ডিসকাশন যেমন বলছিলেন যে উল্টা দিকে এভাবেও দেখা উচিত যে প্রায় ৪৫% বলছে যে না এটা এমন কিছু না। কিন্তু আমাদের নাগরিক আলোচনায় এমন মনে হয় যে মনে হয় দেশ ভেঙে গেল। কিন্তু মানে ডেটা সেটা বলছে না অন্তত। এবং এটা কিন্তু এগ্রিগেট এটাকে যখন আমরা ভাঙবো, ওই যে স্ট্র্যাটা গুলো বলব তখন দেখা যাবে অনেক চেঞ্জ আসবে। এবং একটা বড় বিষয় যে পিআর সিস্টেম, আপার হাউস পিআর নিয়ে আপনার ৫৬% উত্তরদাতা বলেছেন তাদের আপনার ধারণা নেই। এটা একটা বড় বিষয়। আ এবং এর পরের অংশটায় আমরা যদি যাই, আ
মানে এটা তো আপনার মেইনলি টোটাল বাট যেটা আমরা দেখছিলাম যে আসলে টোটাল বললেও বিভিন্ন সোসাইটির বিভিন্ন অংশের মধ্যে কিন্তু কোনো এই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু ভিন্নতাও আছে। সেটাই আমরা যদি দেখি যে কিভাবে ভিন্নতাটা হচ্ছে যে ১ম প্রশ্ন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ কেমন চালাচ্ছেন? তো যে সবাই বলছে মোটামুটি মোটামুটি এবং ভালো, রাইট? কিন্তু দেখেন পরবর্তীতে আমি যদি জিজ্ঞেস করি যে শিক্ষার হার যাদের মধ্যে কম, তাদের মধ্যে আপনার আ ভালো এবং মোটামুটি বলার প্রবণতা অনেক বেশি। অন্যদিকে যত শিক্ষা বাড়ছে তত এটা কমছে। মানে খুব অ বা মানে ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনি যেটা দেখবেন যে আপনার বেশ রোবাস্টলি কিন্তু এই ২ টা চেঞ্জ হয়েছে। মানে দেখা যাচ্ছে যে যত বেশি শিক্ষার লেভেল বাড়ছে, তত বেশি মানে একটু ডিসস্যাটিসফ্যাকশন এর ব্যাপারটা বেশি আসছে। নেতিবাচক মনোভাব হ্যাঁ, বাড়ছে শিক্ষার সাথে। হুম, হ্যাঁ? ইন্টারেস্টিং। আচ্ছা তারপরে যদি দেখেন আপনি যে জেনারেশন ওয়াইজ যদি দেখেন যে যত বয়স বাড়ছে তত পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে আর যত বয়স কমছে তত নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে। যদিও খারাপ সেটা না। খারাপ মোটামুটি এটা কনসিস্টেন্ট অ্যাক্রস। মানে তারা খুব হ্যাপি না। হ্যাঁ, কিন্তু দেখেন মোটামুটি জায়গাটা যদি দেখেন যে Gen Z ৪৫%, মিলেনিয়ালস ৩৬%, Gen X ৩৪%, হ্যাঁ? কিন্তু ওইদিকে আবার ভালো বলছে Gen Z দের মধ্যে ৩৪%, মিলেনিয়ালস এর মধ্যে ৪১%, Gen X এর মধ্যে ৪২%। সো মনে হচ্ছে যে আপনার আ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই গণঅভ্যুত্থানকে যদি আমরা ছাত্র নেতৃত্বের একটা আ বা আপনার আম কর্মসূচি বলতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরই একটা বৃহৎ অংশ আপনার মনে করছে যে তারা স্যাটিসফাইড না। হয়তো তাদের এক্সপেকটেশনটাও বেশি ছিল। হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এরাই কিন্তু ভোটিং এজ পপুলেশনের সবচাইতে বড় অংশ। বড় অংশ। কারণ অনেকেই তো আসলে যে ফার্স্ট টাইম ভোট দিচ্ছে তাই না? এবং তাদের মধ্যেই ডিস্স্যাটিসফ্যাকশনটা বেশি। তারপরে যদি দেখি যে সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে কিনা, এগেইন ৬৯.৯% বলছে তারা পারবে। কিন্তু এটা কিন্তু একটা বড় ব্যাপার। প্রায় ৭০% এর মতো হ্যাঁ, কনফিডেন্স দ্যাট হ্যাঁ, কিন্তু আপনার এই ক্ষেত্রে যদিও লিঙ্গ, বয়স, অবস্থানের উপরে কোনো পরিবর্তন পাচ্ছি না। কিন্তু ধর্মীয় অবস্থান নিয়ে একটা দেখা যাচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মনে করছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার হয়তো নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে না। তো এই বিষয়ে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ করা উচিত। আপনার আপনার ধর্মীয় সংখ্যালঘুদের সাথে বসা উচিত, কথা বলা উচিত, তাদের পেইন গুলো বুঝা উচিত। মানে আমার মনে হয় একটু মানে ক্লারিফিকেশন দেওয়ার দরকার আছে। এটা কিন্তু এমন না যে তারা বেশিরভাগ এখনো মনে করছে যে সরকার হ্যাঁ, করতে পারবে বার করছে। দেন অন্যদের থেকে জেনারেল পপুলেশন হয় তাদের মধ্যে বেশি বলছে একটু আশঙ্কা হালকা বেশি আছে। সেটাই। এবং এটাও লক্ষণীয় যে তাদের মধ্যে অনেকেই বলতে চায় হ্যাঁ, হ্যাঁ, এটাও একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তারপরে যদি দেখি যে পুলিশ এবং প্রশাসন কিভাবে দায়িত্ব পালন করবে, সেখানেও দেখা যাচ্ছে যে একই রকম প্রায় ৬৮.২% বলছে যে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আমার মনে হয় যে যারা আপনার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা শুনছেন, এটা তাদের জন্য একটা বিশাল ম্যান্ডেট যেটা জনগণ আমি একটু অবাক হচ্ছি। আমার ধারণা ছিল আরো বেশি লোক হয়তো সন্দিহান হ্যাঁ, হবে। কিন্তু জনগণ তাদেরকে ম্যান্ডেট দিচ্ছে। সো আমার মনে হয় যে আপনারা যদি শুনে থাকেন আমাদের আলোচনা যে জনগণ আপনাদের প্রতি তীব্র আশ্বাস নিয়ে অপেক্ষা করছেন। কিন্তু আবারও যদি দেখেন যে বয়স ভিত্তিক যদি গ্রুপে যাই, না বলার প্রবণতা আপনার অল্প বয়সীদের মধ্যে বেশি এবং হা বলার প্রবণতা আপনার বেশি এবং বয়সীদের বেশি। একটু অনেক বয়সী লোকরা আ অনেক কম বলছে। যেরকম যেটা দেখা যাচ্ছে যে ১০-১৫% একটু অনেক বেশি বয়স যাদের আ ৭০ বছরের বেশি। আবার Gen Z যারা ১৮-২৮ এদের প্রায় দ্বিগুণ ডিস্স্যাটিসফাইড বা নো বলছে। তো অ্যাবসোলিউটলি। এটা একটা বেশ বড় তো মানে বয়স মানে কনসিস্টেন্টলি যেটা দেখতে পাচ্ছি হচ্ছে যে আপনার যারা ১ম বার ভোটার হয়েছেন, যারা হয়তো আপনার আ ১৯০০ আ আ ২০০০ যারা ১৯ থেকে ২৯ থেকে ৪৪ ওরা খুব সম্ভবত ১ম বার ভোটার হয়েছিল আ ২০০০ সালে। ২০০০ সালে। হ্যাঁ, বাস অনেকে হয়তো ২০০১ এ অনেকে হয় নাই। তাদের বেশিরভাগই ২০০৮ এর ইলেকশনটা ১ম পেয়েছে। তো আ বেসিক্যালি ওই জায়গাটাতে আমরা একটা বড় ডিফেক্ট দেখতে পাচ্ছি। আমরা যদি তারপরে দেখি যে নির্ভয় এবং নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা, আমি আমি ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছি ৭৭.৫% মানুষ বলেছে যে তারা আপনার আ
মনে করে যে ভোটের নিরাপত্তা থাকবে। কিন্তু খুব অবাক করা বিষয় পরেরটা যে আপনার রাজনৈতিক সংঘর্ষের বিষয় যদি দেখি যে আপনার একেবারেই নাই বলছেন ৩৮.৪%। বাকিরা বলেছেন মানি তারা সংঘর্ষের সম্ভাবনা দেখেন, রাইট? তো আপনার আম অনেক সম্ভাবনা দেখেন হচ্ছে ১৪%, মোটামুটি দেখেন ১৯.৭%, আর অল্প দেখেন ২১.৩%। কিন্তু মূল আলোচ্য বিষয় হওয়া উচিত এইটা যে আমি মানে যারা লো ইনকাম পপুলেশন তারা মনে করছেন যে সংঘর্ষের সম্ভাবনা কম। যারা হাই ইনকাম পপুলেশন তারা মনে করছেন সংঘর্ষের এটা কিন্তু খুব সারপ্রাইজিং। এটা নরমালি এটা এইজন্য সারপ্রাইজিং কারণ হচ্ছে যে আপনি কিন্তু আপনার সংঘর্ষের মধ্যে যাই না। কম যায়। আমাদেরকে কিন্তু সংঘর্ষ এফেক্ট করে না। হ্যাঁ, যাদেরকে সংঘর্ষ এফেক্ট করে তারা বলছে যে সংঘর্ষের সম্ভাবনা কম। অ্যান্ড তারা তো আসছে হচ্ছে মাঠ থেকে। আর আমরা আসছি হচ্ছে হাই সিট থেকে, তাই না? তো এটা একটু আরো ভালো করে আমার মনে হয় যে গবেষণা করা দরকার। আমার মতে আমি নিজেই হয়তো চাইবো আরেকটু ডিগ ডাউন করতে এটাতে। বাট আমার কাছে ওভারঅল যেটা কনসিস্টেন্টলি আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে মাঠে এই মুহূর্তে যে বাস্তবতা, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে, বাংলাদেশের আপনার পেরি-আরবান অঞ্চলে যে বাস্তবতা, সেটার সাথে আমাদের আরবান বাস্তবতাটা খুব সম্ভবত ম্যাচ করছে না। আমাদের যারা আমরা হয়তো সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক আপনার একটা চ্যাটার বক্স ক্রিয়েট আমরা হয়তো পারসেপশনটা আমাদের পালসটা ড্রাইভ করছি আমরা হয়তো সারাক্ষণ মিডিয়াতে যে হাইপ, আপনার সোশ্যাল মিডিয়াতে যে হাইপ, ওই নেগেটিভ ইমপ্রেশনটা মনে হয় আমাদের উপরে বার্ডেন ক্রিয়েট করছে। আ ওদের ওরা আমার মনে হয় আপনার একটা প্রশ্ন ছিল যে সোশ্যাল মিডিয়ার এটা আমরা একটু পরে দেখব। এখনই যে গত ৬ মাসে চাঁদাবাজি অবস্থা কেমন হয়েছে দেখেন। ৫৬.৬% বলেছে বেড়েছে, ২২% বলেছে কমেছে, ১৯% বলেছে একই আছে। তো মোটামুটিভাবে একটা বৃহৎ অংশ বলছেন যে মানে বেড়েছে, কিন্তু সেটা আপনার ডিভাইডেড অপিনিয়ন। কিন্তু ভেতরে যদি যাই এখানেই হচ্ছে আসল অংশ। দেখেন এগেইন ভার্সিটি জরিপে যারা ইনস্টিটিউশনাল জরিপ করেছে সেখানে ৬৬.৫% বলেছে বেড়েছে। আর খানা জরিপে হাউসহোল্ড সার্ভেতে ৫৫.৫% বলেছে। ১০% ডিফারেন্স, রাইট? কিন্তু ভার্সিটির কিন্তু ওখানে চাঁদাবাজি হয়তো হওয়ার কথা না। আপনি তাহলে বল কেন তাহলে এখন সেইখানে কেন তারা চাঁদাবাজি নিয়ে কথা বলবে? দেখেন এখন সোর্স জেন জিরাও আপনার তারা বেশি বলছে যে বেড়েছে জেন জিদের মধ্যে। তারপর মিলেনিয়াল, জেন এক্স এরপরে আবার কমে গিয়েছে। কিছুটা বেড়েছে বুমার্সে গিয়ে। কিন্তু আপনার আ এবং আপনি দেখেন শিক্ষার হার যত কম, চাঁদাবাজি আপনার রিপোর্ট করার প্রবণতা তত কম। এটাও খুব অবাক করার ব্যাপার। কারণ তারাই তো আপনার আ আ মানি মাঠে আছে। তারাই তো আপনার হিটটা ফেস করার কথা, তাই না? যে ইনফরমাল সেক্টর রাস্তায় বসে আছে, ট্রেড করছে। তাকেই তো উঠায় নিয়ে যাওয়ার কথা, তাকেই তো মারধর করার কথা। তো কিন্তু সে তো বলছে না। তাহলে ব্যাপারটা কি? দেখেন, এটা জানতে পারবো চাঁদাবাজি সম্পর্কে সোর্স কি? সোশ্যাল মিডিয়া থেকেই জানছেন ৪১ জন। তারপরে বেসরকারি টিভি চ্যানেল থেকে শুনছেন ২০ জন। ১৩ জনের হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। তাহলে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইটস বেসিক্যালি দ্যা সোশ্যাল মিডিয়া, সেইখানে আপনার যে নেগেটিভ নিউজটা কন্টিনিউয়াসলি আসছে সেটা আসলে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে আমরা নিউজ কনজিউম করছি, তো আমাদেরকে হয়তো এটা খুব বেশি ফিট করছে। তো আমাদের ইমপ্রেশনটা খুব নেগেটিভ মানে হচ্ছে। এমপ্লিফাই ও করছে হয়তো অনেকের। অ্যামপ্লিফাই করছে আমাদের ইমপ্রেশনটা কারণ এখানে মাত্র কিন্তু 10% ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে। ১৩% হ্যাঁ, সরি 13% ব্যক্তিগত অভিজ্ঞতা। মানে তার বাকি বেশিরভাগেরই আসলে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সংবাদপত্রের কোনো ভূমিকাই নেই বলতে গেলে। এবং বাকিদের দেখেন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং তাদের অভিজ্ঞতাটাও তো সোশ্যাল মিডিয়া থেকেই লপ্ত মনে হচ্ছে। তো তার মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং বেসরকারি টিভি চ্যানেল একটা বড় ভূমিকা পালন করছে। আরবান রুরাল এর মধ্যে দেখেন খুব তফাৎ নাই। এটাও খুব একটা বড় বিষয় যে অনেকে বলবেন যে ৮% তো তফাৎ আছে। কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্যাল এর ভাষায় আপনার ৫% মার্জিন অফ এরর ধরি। তাহলে সেটা ধরলে আসলে এখানে আপনার উপর-নিচ করলে হয়তো এটা তাহলে গ্রামের মানুষজন আসলে বড় অংশে সোশ্যাল মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো গ্রামীণ অংশ জনগণও সোশ্যাল মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে। তো এটা একটা বড় ফ্যাক্টর আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া উড প্লে a হিউজ রোল এবং মুভিং ফরওয়ার্ড এটা কি হচ্ছে। এবং তাদের ভোটিং প্যাটার্ন এও বা ভোটিং প্রেফারেন্স এও তো এটা একটা ইমপ্যাক্ট পড়বে। অ্যাবসোলিউট
তারপরে যদি যাই যে সরকার ঘোষিত সময় নির্বাচন হওয়া উচিত কিনা? যে overwhelmingly আপনার ৮৬.৫% বলছেন যে আ তারা মনে করেন যে সরকার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হওয়া উচিত। কিন্তু আবারও Gen Z-দের মধ্যে আপনার ৭০.৯% বলছে হওয়া উচিত। আর খানা জরিপে ৮৭% বলছে। তার মানে দেখেন Gen Z-দের মধ্যে আবার মানে আ ভোট নিয়েও তাদের মধ্যে একটা অনীহা। তো তারা খুব বেশি এক্সাইটেড না ভোটের ব্যাপারে। তারা এটা একটা বড় লস হবে যে ইভেনচুয়ালি আমরা বলছি যে ৯৪% ভোট দিতে চায়, যারা এরা বলছে ভোট দিতে চায়। কিন্তু এই ট্রেন্ডটা পারসিস্ট করলে আসলে ইভেনচুয়ালি দেখা যাবে যে একটা বড় অংশ শেষমেশ আর ভোট দিতে চায় না। এবং ইন্টারেস্টিংলি যদিও আমরা দেখেছি যে ডাকসু বা জাকসু ইলেকশনে যথেষ্ট টার্নআউট ছিল। তারপরেও কিন্তু প্রায় 80% ক্রস করেনি। যেটা মনে হচ্ছে তাই 90% হবে আরকি এবং আমরা ২৪ তারিখে আরেকটা রেজাল্টে দেখাবো আসলে আ there is another data that would actually tell us যে ভোটার টার্নআউট টা এই মুহূর্তে কত হতে পারে। কিন্তু গ্রামে বা একটু বয়স্কদের মধ্যে কিন্তু যথেষ্ট উৎসাহ আছে, তাই না? উৎসাহ আছে, হ্যাঁ। জি। তারপরে আমরা যদি যাই যে পিআর পদ্ধতি নিয়ে আমরা প্রশ্ন করেছি যে ৫৬% বলেছেন যে তারা পিআর সম্পর্কে শুনেননি এবং যারা শুনেছেন তাদের মধ্যে একটা ডিভাইড আছে আপনার হ্যাঁ, নার মধ্যে। কিন্তু আ ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে ধরেন যেখানে আপনার শোনার হারটা বেশি যেমন Gen Z তাদের অনেকেই বলেছেন তারা শুনেছেন। হ্যাঁ? তো তাদের মধ্যে আবার আপনার যে ইয়েটা কি বলে? আ এটার অ্যাপ্রুভাল রেটিংটাও বেশি। হ্যাঁ? তো মনে হচ্ছে যে অ্যাওয়ারনেস অফ পিআর leads to let's say a positive attitude. মানে যারা আসলে পিয়ার সম্পর্কে তেমন জানেই না, তারা হয়তো ব্যাপারটাকে নেগেটিভলি বেশি দেখছে। আর যারা একটু জানে তারা কম্পারেটিভলি পজিটিভ দেখছে। ব্যাপারটা তো এরকমই আসছে। মনে হচ্ছে জি। আ এবং আপনার এটা সার্বিকভাবে বলছি। জি, একটু স্বাভাবিক হয়ে এটা সরি এটা আমরা আগে বলেছি। তো এবং আপনার এটাও দেখা যাচ্ছে যে আপনার শিক্ষার হারের সাথেও একটা সম্পর্ক আছে ডেফিনিটলি যে আ শিক্ষার হার যত কম পিয়ার সম্পর্কে ধারণা দিস ইস ভেরি ইন্টারেস্টিং যে স্নাতক মানে গ্র্যাজুয়েট যারা, তাদের মধ্যে পিয়ারের পক্ষে আ বিপক্ষে থেকে প্রায় দ্বিগুণ বেশি যে লাস্টের রোটা সেটাই। 44% ডিভাইড বাই অনেকটা আরবান একটা ব্যাপার রয়ে গিয়েছে। তো এখন এটা শিক্ষিত জনগোষ্ঠীর একটা দাবি বলে মনে হচ্ছে আরকি। এবং সর্বশেষ আমরা জিজ্ঞেস করেছি ভোট কাকে দিতে যাবেন কিনা? যেটা আমরা বলছিলাম যে ৯৪% ভোট দিতে যাবেন বলছেন। কিন্তু একটু আগেই দেখেছেন যে there are lots of negativity among the Gen Zs and etcetera হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে। যেটা এখনই দেখছেন যে আপনার স্টুডেন্টদের মধ্যে ৮৪% বলেছে সরি নিচেরটা হচ্ছে স্টুডেন্ট। নিচেরটা স্টুডেন্ট। আর উপরেরটা আপনার টোটাল সেখানে আপনার ৯৫%। তো আপনার খুব এটা এই these are the important issues এবং আমরা কয়েকদিন পরেই দেখব যে এটা আরেকটু চেঞ্জ হবে যখন আমরা বিএনপি মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যখন আমরা আলোচনা করব তখনই দেখবেন যে এটা আরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওভারঅল these were the top line findings from today's presentation. ধন্যবাদ রুবায়েত। আপনি চমৎকারভাবে বিভিন্ন প্রশ্ন এবং সেগুলির আনসার তুলে ধরলেন। আমি যদি একটু সামারি করি, দেখতে পাচ্ছি আসলে আ ওভারঅল তো একটা পিকচার আসছে। বাট যেটা শুরুতেই বলছিলাম যে বিভিন্ন গ্রুপ অফ দ্য পিপল পার্টিকুলারলি আমি যদি এজ গ্রুপের মধ্যে যদি দেখি, এজ গ্রুপের প্রেফারেন্স বা তাদের রেসপন্স এর সাথে কিন্তু একটু বয়স্কদের একটা ডিফারেন্স হচ্ছে। আবার এডুকেশন ওয়াইজ ও একটা বড় ডিফারেন্স হচ্ছে। এবং আপনি এটাও বললেন যে এখানে একটা হয়তো সোশ্যাল মিডিয়া বা কারণ নরমালি তো ইয়াং পপুলেশন একটু সোশ্যাল মিডিয়া বেশি কনজিউম করে। এজড গ্রুপ থেকে। তো সেটার একটা ইমপ্যাক্ট কিন্তু আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবং হয়তো এটা ইলেকশনের রেজাল্টের মধ্যেও এক ধরনের ইমপ্যাক্ট আসবে। তো আপনি যদি আসলে খুব মানে সো ফার আ যা রেজাল্ট এসছে, সেখান থেকে যদি ২-৩ টা ব্যাপার খুব হাইলাইট করতে চান যে এগুলি আসলে খুব স্ট্যান্ড আউট করার মতো, সেটা দিয়ে আসলে আমরা আলোচনাটা আজকে শেষ আমি আমি যেটা বলতে চাই যে আম ডক্টর ইউনূস আপনার একটা খুব ফেস্টিভ ইলেকশন করতে চাচ্ছেন। উনি উনার
এক্সিটটা উনি চাচ্ছেন যাতে করে হয় যে একটা সুষ্ঠু, স্বাভাবিক, সাধারণ, সুন্দর নির্বাচন দিয়ে। তো সেটা যদি করতে হয় কিছু পয়েন্ট এখানে খুব আপনার গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যেটা আমরা দেখালাম যে Gen Z-দের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে যে আপনার অনীহা বা নেগেটিভ অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটিটিউড, তো সেটা ডেফিনিটলি আপনার অ্যাড্রেস করা উচিত। এবং আপনার একটা বড় বিষয় যে আরবান অংশ যেহেতু যারা শিক্ষিত, যারা অপিনিয়ন সেট করে দেশের, তো তারা যেহেতু নেগেটিভ, তো তাদের অপিনিয়ন সেটিংটা কুড লিড টু আ নেগেটিভ ইমেজ। তো এখন যেটা দেখছি সবাই একটু এটা মনে রাখা দরকার যে এই ধরনের সার্ভে কিন্তু আপনার খুবই টাইম বাউন্ড। তো আজকে এটা রেলেভেন্ট আছে। আমাদের ১৫ তারিখের রেজাল্ট আ তোলা শেষ হয়েছে আজকে ২১ তারিখ। এটা হয়তো ভ্যালিডিটি আর কিছুদিন থাকে, এরপরে কিন্তু এটা ভ্যালিড না। মানে এটা খুব দ্রুত এটার ভ্যালিডিটি শেষ হয়ে যায়, তাই তো? তো আপনার তো একটা বড় বিষয় হচ্ছে যে এই আ মানে যদি এডুকেটেড, আরবান, হাই ইনকাম গ্রুপ তাদের মধ্যে যদি dissatisfaction টা থাকে, তো তারা ডেফিনিটলি সেটা হয়তো ইনফ্লুয়েন্স করতে পারে নেগেটিভলি। তো সেটা একটা বড় বিষয় যেটা মাথায় রাখা দরকার। সোশ্যাল মিডিয়াতে পজিটিভ অ্যাটিটিউডটা থাকাটা খুব জরুরি হবে। যদি সেটা কন্টিনিউস টু বি নেগেটিভ, সেখানে যদি আপনার vested interest গ্রুপ আপনার প্রেশার ক্রিয়েট করে, তাহলে কিন্তু এই ডাইমেনশনস গুলো চেঞ্জ হয়ে যাবে যেটার ইন্ডিকেশন আমরা আপনার যথেষ্টই দেখতে পাচ্ছি। তো আপনার আ আ যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে গুরুত্ব সহকারে ডেটাটা দেখা কমপ্লেসেন্ট না হওয়া, যে এখন এত খুব ভালো রেটিং অ্যান্ড এটসেট্রা, কিন্তু এটাকে যাতে করে মোমেন্টামটাকে আপনার ইলেকশন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেইটাই চেষ্টাটা করতে হবে। ধন্যবাদ রুবায়েত সারোয়ার। আ দর্শক, আমরা এতক্ষণ শুনলাম ইনোভেশনের এই সার্ভেটার মেজর কিছু পার্টে। যদিও এর সেকেন্ড পার্টে আ আরো সরাসরি কিছু প্রশ্ন আ উত্থাপন করা হবে যে কোন রাজনৈতিক দলগুলোর অ্যাপ্রুভাল রেটিংটা কিরকম। এই সার্ভেতে মেইনলি ছিল সরকারের অ্যাপ্রুভাল রেটিং পার্সপেক্টিভ এবং নির্বাচন নিয়ে সাধারণ জনগণের ভাবনা। বাট আমি আসলে প্রোগ্রামটা শেষ করব এটা বলে যে দেখেন, এরকম সার্ভে, ডেটা ভিত্তিক সার্ভে, এটা কিন্তু যেকোনো একটা উন্নত ডেমোক্রেসির খুব রেগুলার একটা পার্ট, ডে টু ডে পার্ট। আমাদের দেশে আনফরচুনেটলি গত আ ১০-১৫ বছর আ যেরকম পরিস্থিতি ছিল সেখানে আসলে এই টাইপের সার্ভে, জনমত জরিপ, সেগুলি আসলে তেমন একটা রিলেভেন্সি ছিল না। কিন্তু এখন যেমন এগুলি নিয়ে অনেক কথা হচ্ছে, শুধু ইনোভেশন না, অন্যান্য অর্গানাইজেশনও এরকম কিছু সার্ভে করছে। আমি মনে করি সেটা যেরকম আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা হলেও গাইডেন্স দিবে, কোন দিকটাতে আরো বেশি ফোকাস করা দরকার। এট দ্য সেম টাইম যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদেরকেও কিন্তু এখান থেকে অনেক কিছু আ নেওয়ার আছে। কারণ কোন জায়গাগুলো আসলে লোকজন কিভাবে রিঅ্যাক্ট করছে, সেগুলোও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং আমি মনে করি যে সামনের ফেব্রুয়ারির পরে যখন ইলেকশন হবে, তারপরেও যেই সরকারই আসুক না কেন, তাদেরও কিন্তু এরকম আ কন্টিনিউয়াস ওয়েতে আ এরকম এম্পিরিক্যাল সার্ভে, ডাটা ভিত্তিক সার্ভের উপরে তাদেরকে আসলে ফিডব্যাক গুলো দিতে হবে। জাস্ট জনসভায় কত লোক আ আ থাকলো বা মিডিয়া কিভাবে রেসপন্ড করলো, সেটার উপর ভিত্তি করে কিন্তু আসলে অ্যাকচুয়াল আ পালস অফ দ্য পিপল অনেক ক্ষেত্রেই আ বোঝা যায় না এবং অনেক ক্ষেত্রে মিসলিডিং ও হয়। সেটা কিন্তু আমরা অতীতেও দেখেছি। তো আমার আমার কাছে মনে হয় যে এরকম সার্ভে আ সরকার, আ রাজনৈতিক দল এবং ওভারঅল বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে গুরুত্বপূর্ণ গাইডেন্স করতে পারবে এবং আমরা আশা করি এই কালচারটা অব্যাহত থাকবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যৎ অনুষ্ঠানগুলিতেও আপনাদেরকে আমরা সাথে পাবো।